আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা করি আপনারা সবাই ভালো আছেন। কোরবানি ঈদের পরে যেটা হয় আরকি যে উম রেগুলার একদম রোজ দিন গোশত খাচ্ছি তা ব্যাপারটা সেরকম না। কিন্তু এই যে মহরমের আগেই আসলে কোরবানির গোশতটা শেষ করে ফেলা উচিত। তো আর আরেকটা হলো যে সবসময় তো একটু শাক, শুটকি, মাছ এগুলোর জন্য সবারই বাংলাদেশী মানুষদের এইরকম খাবারের জন্য সবারই মন কাঁদে। তো আমি আজকে যেটা রান্না করব সেটা হলো এটা লইট্টা শুটকি টেলে নিচ্ছি। টেলে নেওয়ার পরে গরম পানি দিয়ে ধুয়ে যথাযথভাবে পরিষ্কার করে তারপরে সেটাকে ছেঁচবো। ছেঁচার পরে সেটা কচুরলতি এবং কাঁঠালের বীজ দিয়ে এবং সাথে কিছু গুঁড়া চিংড়িও দিব। আমি আমার শুটকিটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হোক, একটুখানি কথা বলি। আমাদের দেশের মানুষের অভ্যাস হলো যে সব মানে কোনো একটা ভালো কিছু দেখলে সেই জিনিসটা মানে যতক্ষণ পর্যন্ত না পচানো যায় ততক্ষণ পর্যন্ত তারা ছাড়ে না। এই যে ইউটিউবে চ্যানেল খুলে শিক্ষামূলক কিছু ব্যাপার তুলে ধরা যায়, রিলে তো আরও বেশি। কিন্তু উল্টোটা হচ্ছে, রিলগুলো এত নিম্নমানের হচ্ছে এবং একটা মোবাইলের রিল বন্ধ করার কোনো উপায় নাই। আমার জানা মতে যে রিলটাকে আটকানোর কোনো উপায় নাই। তো বাচ্চারা উম এখন এই সাবজেক্টে রিল আসছে, তখন ওই সাবজেক্টে রিল আসছে, আঞ্চলিক ভাষা আবার অ্যাডাল্ট টাইপের রিল, মানে খুবই বিস্ময়কর ব্যাপার। এই জিনিসটা আসলে আমাদের জন্য খুবই ভয়ংকর। এটা এটার মানে কিভাবে বন্ধ করা যায় বা আম ছাঁকনি দিয়ে ছেঁকে ভালো, ভালো রিলগুলো আসবে এবং মানে আমি যেটা দেখতে চাবো না সেটা, এই ব্যবস্থাগুলো আসলে গার্জিয়ানদের আ উম দেখভাল করা দরকার এবং আমার মনে হয় সরকারের উচ্চ পর্যায়ে আ সাইবার সেক্টরে যারা আছেন তারাও এ নিয়ে কাজ করতে পারেন। কারণ আমাদের কিশোর-কিশোরী এবং শিশুদের খুবই মানসিক অবস্থা, মানসিক স্বাস্থ্য এবং চোখের ১২টা বাজছে। এই জিনিসটা আমি দৃষ্টি আকর্ষণ করছি যে জানলা তো আর বন্ধ করে রাখা যাবে না। জানলা খুলে রাখলে সেই জানলা দিয়ে বাতাসের সাথে ধুলাবালু সবই আসবে। কিন্তু তারপরেও আমাদের শিশুদের সুরক্ষা দেয়া, কিশোরদের সুন্দরভাবে বড় করে বেড়ে ওঠার পরিবেশ তৈরি করে দেয়া, এটা আমাদেরই দায়িত্ব। পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে, এখন আমি মসলা দিচ্ছি। সামান্য একটু রসুন বাটা, একটু জিরা বাটা, একটুখানি ধনিয়া গুঁড়া, এই হলুদগুলো আমার বগুড়ার বাগানে হয়েছে। অনেকগুলো হলুদ হয়েছিল, সেখানে গুঁড়া করার পরে প্রায় ৩ কেজির মতো গুঁড়া পাওয়া গেছে। তো খুবই মানে খুব মানে বিস্মিত হই যে নিজের ক্ষেতের হলুদ ভাঙিয়ে এনে খাচ্ছি। খুবই আনন্দের একটা ব্যাপার। আমি নুন দিচ্ছি।
শুটকিটা যে ভাজলাম এটা মানে তারপরে ছেঁচে এখন আমি এটা কষাবো। শুটকি নিয়েও একটা কথা বলি যে আমাদের বাজারে যেগুলো সাধারণ শুটকি পাওয়া যায়, মানে সাধারণত যে শুটকি পাওয়া যায় বেশিরভাগই শুনি যে ডিডিটি পাউডার দিয়ে শুকায়। তো আমার একটা সুবিধা হয়েছে যে আমার ছেলের বিয়ের পর পর থেকে বিআই সাহেব আমাদের জন্য মানে কোনো একটা জায়গায় হয়তো শুটকি যখন শুকায় তখন তারা কোনো কেমিক্যালস বা ডিডিটি পাউডার এই টাইপের কিছু তারা ব্যবহার করে না, সেখানে একটুখানি দাম বেশি নেয়, কিন্তু উনি খুব মমতা ভরে আমাদের জন্য পাঠান। আমরা যেহেতু এটা মানে কোনো প্রিজারভেটিভ টাইপের দেওয়া নাই, সেহেতু উনি বলেছেন যেটা পরিষ্কার করে মাথা দিয়ে যেগুলো কেটে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রাখলে সারা বছর খাওয়া যাবে। তো এই জিনিসটা ভিডিওর মাধ্যমে আমি বিয়ান সাহেবকে ধন্যবাদ জানাই। তারা এই আরামটা করে দিয়েছে, কারণ শুটকি খাওয়া চিটাঙের শুটকি খাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলাম যখন থেকে শুনেছি যে এই অবস্থা হয়। তখনই মানে শুটকি খাওয়াটা একরকম বাদই পড়েছিল। কিন্তু চিটাঙের শুটকি তো অনেক মজার। কাঁঠালের বীজটা যেহেতু একটু সিদ্ধ হতে দেরি লাগবে, এখনই দেই। এবং সেই সাথে চিংড়ি, এই গুড়া চিংড়ির চেয়ে একটু কোনোটা একটু বড়, কোনোটা একটু ছোট মাঝারি, মানে গুড়ার মধ্যে বড় আর কি। আমি এই তরকারিটাতে বেশি মানে এমন তেল দিব না যে ভেসে থাকে। আর এই তরকারি আমার হাজবেন্ড খাবেনও না, ওতে মানে চেহারা মেকআপ গেট আপের কোনো চিন্তা নেই। এটা একটু কষানো হতে থাকুক, জালটা কমিয়ে দেই, তারপরে আপনাদের সাথে একটু গল্প করব। আমার মনে হয় কষানো হয়ে গেছে, এখন কচুরলতিকে দিয়ে দেবো। কাঁচামরিচ দিচ্ছি। আমার মনে হয় এখন মনে হচ্ছে যে আর একটু তেল দিলে ভালো হয়। হতে থাক।
আমার হাজবেন্ডকে নিয়ে একটুখানি গল্প করি। হাজবেন্ড না বলে জীবনসঙ্গী বলাই বেশি ভালো। উনি একজন সঙ্গীত পরিচালক। ওনার হাত ধরেই আমি বড় হয়েছি। আমার গানের ওস্তাদজি বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী ওস্তাদজি বশির আহমেদ, এবং বাবার হাতেও গানের হাতেখড়ি হয়েছিল। কিন্তু সেটা তো অবশ্যই অনস্বীকার্য তাদের অবদান। আর আমি আমার হাজবেন্ডের কাছে শিখেছি কি করে গান করতে হয়। তো সে কথা সেটা না, কথা হলো যে যে গল্পটা করতে চাইছি উনি, আহ, ওনাকে দেখা যায় যে খুবই রাগী, খুবই মানে একদম ছবিতে হাসেন না। ফেসবুকে সবার একটা একটা যদি ছবি দেই, দেখা গেল যে আমি হাসছি কিন্তু উনি একদম গম্ভীর হয়ে আছেন। সবার একটা কথা, উনি হাসেন না কেন, উনি হাসেন না কেন। উনি আসলে এই এই ধরনের মানুষ, কিন্তু ওনাকে যত দেখা যায় রাগী, কিন্তু উনি আসলে সাদামাটা মানুষ। সহজ সরল, এই কথাটা, এই বাক্য শব্দ দুইটা বলবো না, বলবো সাদামাটা। উনি কঠিন জিনিস যত সহজে বোঝেন, সহজ জিনিস একদমই বোঝেন না। এটার একটা গল্প বলি মজার। বগুড়া যাচ্ছিলাম, বগুড়া যাওয়ার পথে আমরা একটা জায়গা থেকে মাছ কিনি। সেখানে মাছওয়ালারা, ওটা কোনো বাজার না, মাছওয়ালারা মাছ বিক্রি করে। তো উনি মাছ কিনতে যাবেন, গাড়িটা থামিয়ে উনি আমাকে বললেন যে বসো, দেখি কি মাছ পাওয়া যায়, নদীর মাছ। তো তারপরে আমি বললাম যে শোনো, আমি কিন্তু একদম ঘরের কাপড় পরে আছি, তুমি যেন ওই মাছওয়ালাকে যা বইলো না যে এই ইয়া গাড়িতে কিন্তু কনক চাপা বসা। ইদানিং এই জিনিসটা উনি করেন। এই এই একই কাণ্ড আমার বাবা করতেন, হয়তো গর্ব হতো, মানে চাওয়ালাকে বলতেন দেখো ওই যে গাড়িতে বসে আছে আমার মেয়ে কনক চাপা। তো বললাম যখন, তখন বললো যে তুমি এরকম কাপড় পরে আসো কিসের জন্য? একটা জায়গায় যাওয়ার পথে কত মানুষের সাথে দেখা হতে পারে, তুমি ভালো কাপড় পরতে পারো না? তো পিছনেই আমার ছেলের বউ বসে আছে তার বাচ্চা কাচ্চা নিয়ে। তো বলতেছে যে দেখো মারিনা, এই যে একটা জিনিস, আমার আমার রুচি খুবই উন্নত মানের, আর তোমার শাশুড়ির রুচি এত নিম্নমানের, সে এগুলো কি কাপড় চোপড় পরে বলো? তা আমি বললাম যে সত্যি সত্যি ওই দিন ওই যে মাছওয়ালাকে এই লোভ সে সামলাতে পারেনি, এবং মাছওয়ালা এসে আমাকে দেখা দিল, আমাকে, ও আচ্ছা আপনি কনক চাপা, অনেক গান শুনছি সারা জীবন, আজকে পয়লা দেখলাম। তো ওনার তখন, উনি স্বাভাবিকভাবে অপ্রস্তুত হয়েছেন। তো তারপরে বলতেছে যে আমার আমার রুচি খুব উঁচু মানের, খুবই ভালো, আর তোমার রুচি একদম ভালো না। তা আমি বললাম যে হ্যাঁ, তুমি যেরকম আমাকে দেখে বুঝতে পারো যে তোমার রুচি কত উঁচু মানের, আমি ঠিক সেরকমই বুঝতে পারি যে আমার রুচিও খুব নিচু মানের। বলে যে হ্যাঁ সত্যি মারিনা, দেখো ঠিক কথা না আমার? তো মারিনা ঠিকই মানে বুঝতেছে যে আমি কি বলতেছি। তা আমি আবার বলতেছি যে শোনো, সত্যি সত্যি তোমার রুচি খুব উঁচু মানের, এটা আমি আমার নিজেকে দেখে টের পাই। আর আমার রুচি খুব নিচু মানের, এটা খুবই ভালো। হ্যাঁ খুবই, হ্যাঁ, এই আমার রুচি যে বেশি ভালো না, সেটা আমি তোমাকে দেখে টের পাই। উনি না তাও বুঝতেছে না যে আমি আসলে কি মিন করতেছি। উনি বলে হ্যাঁ একদম, এরপর থেকে আমি যেটা বলবো, আমি আমি তোমাকে কাপড় কিনে দেবো, তো সেই কাপড় তুমি পরবা। তো আসলে সাদা মাটা মানুষরাই মানে এই যে এত প্যাঁচগোজ বোঝে না, যা মনে আসে তাই বলে দেয়। বা যেখানে রাগ করা উচিত না, মানে একটা হয় না যে বাইরের মানুষের সামনে কেন এটা বলতেছে, সেটাও বলে দিল। ছেলের বউকে কি বলা উচিত কি বলা উচিত, তা সেগুলো তার কোনো হিসাব নেই। তার কথা হলো যে আমার যে আপন মানুষ, মানে আমার মেয়ের সাথে আমি যেরকম করব, আমার ছেলের বউয়ের সাথেও সেরকম করব, মেয়ে জামাইয়ের সাথেও সেরকম করব, শাশুড়ির সাথেও সেরকম করব। এই এই হলো আমার সাহেব। এবং সবচেয়ে বড় কথা হলো যে উনি ছবিতে একদম পোজ দিতে পারেন না। ছবিতে যদি বলি একটু হাসো, তখন উনি দাঁড়ায় থেকে বলেন বলে হাসি ছাড়া, শব্দ ছাড়া তোমরা কিভাবে হাসো? তোমরা কি নায়িকা? তোমরা সেলফি তোলো, দাঁত বাই করো, আমি ভাই এগুলো পারি না। তা আসলেই সত্যি সত্যি মানে হাসি আসতেছে না কিন্তু হাসতেছি। এটা খুব মনে হয় একটু কঠিন কাজ ওনার জন্য, খুবই কঠিন কাজ। আমার প্রচুর লতি হো গয়া। এটা দমে থাক। আমি এখন পৃথিবীর
অত্যাশ্চর্য একটা ভর্তা করব। আরেকদিন আরেকদিন করলাম, আমার সাহেব খুব সহজে বিস্মিত হন না, উনি বলতেছেন, আরে বাপ রে, সেই রকম মজা। এটা হলো ওই যে ইলিশ মাছ, ইলিশ মাছের লেজ সিদ্ধ করে নিয়েছি, আমি দেখিয়েছি ভিডিওতে, সেটা কাটা বাছা, তো আমার হাত ধোয়া। তো এটার আবার একটুখানি ভর্তা করতে করতে আবার একটু বাছবো, বেছে নেব। এটা ইলিশ মাছ ভাজার অবশিষ্ট তেল, এটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো মশলা নাই, সামান্য একটুখানি হলুদ দিয়েছিলাম, সেই হলুদটা আর ইলিশের যে খোসা, সেই খোসা সহ এটা মচমচে হয়ে গেছে। এটা হলো লেমন জেস্ট, লেবুর খোসা গ্রেট করে নিয়েছি, একটুখানি দিচ্ছি। আর অনেক বেশি পেঁয়াজ লাগবে, এই পেঁয়াজটাকে ডলতে থাকবো। পেঁয়াজটা হাতেই আমি নরম করে ফেলবো। অবশ্য মানে এই ক্রেডিটটা আমি আম, আমাদের মিমকে দিতে চাই, সে এরকম সুতার মতো করে সুন্দর কেটেছে এবং কাটে সব সময় এরকম। বলি যে এত চিকন করার কোনোই দরকার নেই, কিন্তু কে শোনে কার কথা, ও এরকম করেই করবে। এতটুকু লবণ দিচ্ছি, যদি লাগে পরে দেখা যাবে। এখন আমি ইলিশ মাছটা মাখাবো। আমি কাঁচামরিচ দিব একটু, চালাকি করে একটু পরে দিব কাঁচামরিচ, কারণ কাঁচামরিচে আমার হাত জ্বলে। কোথায় রাখা কাঁচামরিচ? এই কাঁচামরিচগুলো অনেক ঝাল। মিম একটু কাছে আসো। আমার ধারণা যে কোনো এর মধ্যে আর কাটা নাই। লেজের কাটা বাছার একটা টেকনিক আছে, মোটা কাটাটা ফেলে তারপরে উল্টো দিক থেকে হাত দিলে এরকম করলে বড় বড় কাটাগুলো বের হয়ে আসে। আর সুতার মতো কাটা ইলিশ মাছের, সেটা মনে হয় খাওয়াই যায়। আমি এটাকে আর মাখাবো না, এটা একটুখানি নুন চাকি। বিলিভ মি অর নট, পৃথিবীর শ্রেষ্ঠতম ভর্তাদের মধ্যে একজন, ভর্তাদের রানী বলবো না, নারকেল ভর্তা ভর্তাদের রানী। ভাই আমি একদম সাধারণ মা খালাদের মতো হাত দিয়ে কাজ করতে পছন্দ করি, এবং এরকম যেহেতু আমার পরিবারের মানুষ খাবে, আমি এরকম কেচে কেচে, আমি অনেক রাঁধুনিকে দেখেছি ব্লেন্ডারের মধ্যে অর্ধেক জিনিস রয়ে যায়, তখন আমার খুব দুঃখ হয়, একটু একটু কান্নাও পায়। হয়ে গেল আজকের ডিনারের আইটেম দুইটা। একটা হলো ইলিশ মাছের দুইটা লেজ আর এক টুকরা ছোট গাদার টুকরা, সেটা দিয়ে আমি ভর্তা করলাম। আর এটা হলো, একটু কাছে থেকে দেখাও, এটা হলো লতি দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে চিংড়ি মাছ এবং লইট্টা শুটকির ভুনা। পৃথিবীতে কোনো কাজই সোজা না, কারো যদি কাজ না থাকে, শুয়ে বসে সময় কাটানো, এই কাজটাও খুব কঠিন। কারণ একটা সময় ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকার পরে পিঠ ব্যথা শুরু হয়, তারপরে অনেক রকম অবাস্তব কল্পনা বা এরকম। আমি জানি না আসলে যারা সত্যিকারের অলস, খুব উঁচু দরের অলস, তাদের কেমন লাগে জানি না, কিন্তু আমার তো 2-3 ঘন্টা কোনো কাজ না থাকলে আমি গাড়ির সামনের চাকা খুলে পিছনে লাগাই, পিছনের চাকা খুলে সামনে লাগাই। তখন আমার সাহেব বলেন, ওরে কে আছিস রে, পাগলি খেপেছে। এখন
সমস্ত কিছু এরকম আলমারির কাপড় চোপড় নামাবে, শীতের কাপড় গরমের কাপড় এলোমেলো করবে, ওরে থামা। আমি আসলে কখনোই থামি না। আমি একটার পর একটা এক এক রকম কাজ করি, করতেই থাকি, কাজ করতেই থাকি। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। এই রকম মানে কর্মরত অবস্থায় যেন চলে যেতে পারি এই পৃথিবী থেকে। আর আপনাদের জন্য, সবার জন্য অনেক দোয়া রইল, পুরো পরিবারের জন্য, আপনাদের বাবা মায়ের জন্য, সন্তান নাতি পুতি যারা আছেন সবার জন্য দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।